এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। নতুন কোচিংয়ে ভর্তি হয়েছে আজ নূর, কিন্তু সে কোচিংয়ের শিক্ষকই যে ফাহিম তা জানতো না নূর। বেশ অবাক হয়েছে প্রথমে, সাথে ভালোও লেগেছে ওর। ফাহিমকে অনেক ভালো লাগে নূরের, শুধু মেয়ে মানুষ বলেই মনের কথা বলতে পারে না। পাচ্ছে না আবার ফাহিম ওকে নির্লজ্জ দাবি করে বসে। এইদিকে ফাহিম পড়া বোঝানোর সময় হঠাৎই ওর নজর পড়ে নূরের ওপর। নূরকে তো খেয়ালই করেনি ও। আশ্চর্য বিষয়, চোখ কোথায় ছিল ওর? তবে বেশিক্ষণ নূরের দিকে তাকিয়ে থাকলো না ফাহিম, দ্রুত চোখ সরিয়ে নিল, না হলে আবার অন্যান্য ছাত্রছাত্রীরা খারাপ কিছু না ভেবে বসে। পুরো ক্লাসে 2-3 বার চোখাচোখি হয়ে যায় নূর আর ফাহিমের। ক্লাস শেষ করে ফাহিম চলে যেতেই হুড়মুড় করে বের হয়ে আসে নূর। দৌড়ে যায় ফাহিমের কাছে, একেবারে ফাহিমের সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। এদিকে ফাহিম হকচকিয়ে যায় আচমকা নূরকে এইভাবে সামনে আসতে দেখে। ভ্রুকুচকে ফাহিম এইবার বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালে কেন? নূর খানিক সময় নিল স্বাভাবিক হতে, তারপর বলে, আমি যে আপনাকে এত ডাকলাম, শুনলেন না কেন? ফাহিম চারপাশে তাকালো। এইভাবে প্রথম দিনে কথা বলতে দেখলে আবার কেউ খারাপ ভাববে, তাই ফাহিম ধীর আওয়াজে বলে, দেখো, এইখানে আমি কোচিং করাই। এই কোচিংয়ে আমাদের ব্যক্তিগত বিষয়ে কোনো কথা না হলে আমি বেশি খুশি হব। মানে এটা আমাদের দুজনের জন্য খুব ভালো হবে। জন্যই ভালো হবে। এইখানে আমাদের সম্পর্ক শুধু তুমি আমার ছাত্রী আর আমি তোমার শিক্ষক। নূর ভাবতেই পারেনি ফাহিম এমনভাবে কথাগুলো বলবে। সে তখনও কিছুই বলেনি, তার আগে এতগুলো কথা বলে দিল লোকটা। তাকে কি ছ্যাঁচড়া মেয়েদের মতো মনে হয়? নূরের রাগ লাগলো, তবে অভিমানটাই বেশি হলো। ও ধীরে বলে, সরি স্যার, আর এমন হবে না। আমি আগামীতে খেয়াল রাখবো। আসি। নূর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে গেল। ফাহিম নূরের কথায় স্বস্তি পেল। যাক, মেয়েটা বুঝলো তাহলে। কিন্তু ভিতরে ভিতরে ফাহিমের কোথাও যেন একটু খারাপ লাগছে। মেয়েটাকে কি একটু বেশি বলে ফেললো আগে ভাগে? মেয়েটা তো তাকে কিছু বলেও নি, তবে ও যা বলেছে তা দুজনের ভালোর জন্যই বলেছে। দীর্ঘশ্বাস ফেলল ফাহিম, তারপর নিজ কাজে চলে গেল। ক্লান্ত দেহ নিয়ে ভার্সিটি থেকে ফিরছে আরাবি। বসার ঘরে থাকা সাথী বেগম পুত্রবধূকে দেখেই বলেন, আরাবি, ক্লান্ত দেখাচ্ছে, আগে ফ্রেশ হয়ে আসো, আমি লেবুর শরবত পাঠাচ্ছি। আরাবি ক্লান্ত স্বরে বলে, যাচ্ছি মা। আরাবি চলে গেল। তবে যেতে যেতে কানে মিথিলার তিরিক্ষপূর্ণ কথাও তার কানে এলো। তবে সেই সবে কান দিল না আরাবি। তার এখন ঠান্ডা একটা গোসল নেওয়া দরকার। ভীষণ ক্লান্ত ও আজ। রুমে গিয়ে আগে গোসল নিল আরাবি। টেবিলের ওপরে শরবতের গ্লাস দেখেই মুচকি হাসল। সাথী বেগমের মতন একজন শাশুড়ি পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় আরাবির। তার শাশুড়িকে না দেখলে জানতেই পারত না শাশুড়িরাও বুঝি এত ভালো হয়। না হলে তার বিবাহিত বান্ধবীদের মুখে তো শুধু শাশুড়িদের বদনামই শোনেও। শরবতটুকু খেয়ে আয়নার সামনে চলে গেল চুল মোছার জন্যে। আরাবি যখন নিজের কাজে ব্যস্ত, হঠাৎই দরজা খোলার শব্দ হলো। আচমকা এমন হওয়ায় হাত থেকে তোয়ালে পড়ে গেল আরাবির। পিছনে ঘুরেই যাকে দেখতে পেল ভাবতেই পারেনি আরাবি। জিসান এসেছে ওর রুমে, তাও বিশ্রী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আরাবির রাগে চোয়াল শক্ত হয়ে আসলো। এত সাহস এই ছেলের, ওর বেডরুম অবধি চলে এসেছে। আরাবি শক্ত কণ্ঠে বলে, কি সমস্যা? কি চাই আপনার? আর আমার রুমে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে আপনাকে? জিসান খুঁটিল হেসে বলে, আমার কি চাই বুঝতে পারোনি তুমি? আমার তো তোমাকে চাই জানেমান। জায়ান শালা ঘরের ভিতরে এমন হট সুন্দরী বউরাকে অফিসে যায় কিভাবে? আমি হলে তো সারাদিন তোমাকে নিয়ে আদর্শভাবে ব্যস্ত থাকতাম। আরাবির ঘৃণায় গা গুলিয়ে আসলো। আরাবি বুদ্ধি খাটিয়ে অতি সন্তর্পণে নিজের ফোনের ভিডিও অন করে ড্রেসিং টেবিলের ওপরে রাখা ফুলের টবের পেছনে রেখে দিল, যাতে এইখানে এখন যা যা হয় সব রেকর্ড হয়ে যায়। এই জিসানকে তো শাস্তি দিতেই হবে। নিজের কাজ শেষ করে আরাবি এবার 2 হাত বুকে বেঁধে দাঁড়ালো, বলল, তো একটা বিয়ে করে নিন না, অন্যের বইয়ের দিকে নজর দিচ্ছেন কেন?
কি করব বলো? অন্যের বউ যদি এত সেক্সি আর হট বডি ফিগার নিয়ে চোখের সামনে ঘুরঘুর করে তাহলে সে কন্ট্রোল হয় না বেবি। আরাবির শরীর রাগে ফেটে যাচ্ছে, দাঁতে দাঁত চেপে বলে, নিজের ভালো চাইলে এখান থেকে চলে যা, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। জিসান হাসলো। আরাবির দিকে এগিয়ে আসতে আসতে বলে, তোর এত তেজ তো আজ আমি মাটির সাথে মিশিয়ে ছাড়বো। জিসান আরাবির কাছে এসে ওর গায়ে হাত দেওয়ার আগেই আরাবি সজোরে লাথি মেরে দিল জিসানের গোপনাঙ্গে। ব্যথায় আর্তনাদ করে উঠল জিসান। আরাবি জিসানের হাত ধরে মুচড়ে দিল। চেয়েও চিৎকার করতে পারল না জিসান, কারণ তার আগেই আরাবি জিসানের মুখে ফেলে রাখা তোয়ালেটা উঠিয়ে গুজে দিয়েছে। আরাবি জিসানের গালে সজোরে থাপ্পড় মেরে বলে, তোর এত বড় সাহস, তুই আমায় এসব কথা বলিস? আমি আরাবি শুধু আমার স্বামীর কাছে নম্র ভদ্র লাজুক, নাহলে আমি মেয়েটা মোটেও ভালো না। আমার দিকে ক্রুদৃষ্টি দিলে সেই চোখ আমি গেলে দিব। আরাবি জিসানের হাতে পাশে রাখা হিল জুতো দিয়ে ইচ্ছে মতো বাড়ি দিল। হাতটা রক্তাক্ত করে ছাড়ল আরাবি। নিজের মনের ঝাঁট মিটিয়ে তারপর ছাড়ল জিসানকে। জিসান ব্যথায় আর্তনাদ করছে। আরাবি ওর চুল মুঠি করে ধরে ওর রুমের বাইরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। আরাবি চাপা সরে দরজার ওপাশে থাকা জিসানকে রাগী গলায় বলল, এই শিক্ষা মনে থাকলে আর কোনোদিন আমি কেন আর কোনো মেয়ের দিকে তাকাবি না। রাতে যখন জায়ান অফিস থেকে ফিরল, আরাবি থমথমে মুখশ্রী দেখে ভ্রু কুচকালো। সারাটাক্ষণ আরাবিকে এমন ভার মুখ নিয়ে থাকতে দেখে শেষে আর না পেরে প্রশ্ন করল। কি হয়েছে? আরাবি বিছানা করতে করতে উত্তর দেয়, কি হবে? সেটাই তো বলছি, কি হয়েছে বলতে। এটা বলো না যে কিছু হয়নি, কারণ আমার কাছে মিথ্যে বলে লাভ নেই। আমি জানি কিছু একটা হয়েছে, তাই তাড়াতাড়ি বলো। আরাবি এবার ধপ করে বিছানায় বসে পড়ল। এতক্ষণে জমিয়ে রাখা কান্নাগুলো যেন হঠাৎই ঠেলে ঠুলে বেরিয়ে আসলো। বলে না, প্রিয় মানুষের সামনে হাজার চাইলেও নিজেকে শক্ত রাখা যায় না, তাদের সামনে দুর্বল হয়ে পড়ি আমরা। আরাবির ক্ষেত্রেও তাই হয়েছে। আর হাজার হোক, সে একটা মেয়ে। পরপুরুষের মুখে এমন বিশ্রী কথা শুনলে তো ওর খারাপ লাগবেই। আরাবিকে হঠাৎ এমন কাঁদতে দেখে অবাক হলো জায়ান। আরাবি এমন কান্নায় যেন ওর কলিজায় তীরের মতো বিচ্ছে, ঝাঁঝরা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। জায়ান তড়িঘড়ি করে আরাবির পাশে এসে বসলো। টেনে আরাবিকে বুকে নিল। অস্থির কণ্ঠে বলে উঠল, কি হয়েছে আরাবি? কাঁদছো কেন তুমি? আমাকে বলো, আমি সব ঠিক করে দেব। তবু কাঁদে না তো, আমার কষ্ট হচ্ছে। আরাবি চাপটে ধরল জায়ানকে। মনের কষ্টগুলো উড়িয়ে দিল প্রিয় মানুষটার কাছে। তার বক্ষপিঞ্জরার মাঝে চুপটি করে মিশে রইল। জায়ানও কিছু বলল না, সময় দিল আরাবিকে। খানিক সময় পর আরাবি নিজের ফোনটা এনে সেই ভিডিও রেকর্ডটা অন করে জায়ানের হাতে দিল। জায়ান অবাক হলো এমন একটা সময়ে হঠাৎ আরাবিকে এমন ভিডিও রেকর্ড দেখানোর জন্য। পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও রেকর্ডটা দেখে জায়ানের মাথায় রক্ত উঠে গেল। রাগে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে কেঁপে উঠছে। চোয়াল শক্ত হয়ে আসলো জায়ানের। চোখজোড়া লাল হয়ে গেল জায়ানের। হাত মুষ্টিবদ্ধ করে নিল জায়ান। আজ একটা অঘটন তো ওর দ্বারা হবেই হবে। জায়ান কেমন ভয়ানকভাবে রেগে যেতে দেখে ভয়ে শুকনো ঢোক গিলল। আরাবি জায়ানকে কিছু বলবে তার আগেই জায়ান বিছানা থেকে উঠে দাঁড়ালো। বাঘের ন্যায় গর্জন করে উঠে বলে, সাহস কি করে হয় ওর? সাহস হয় কি করে? আমার বউ, ও আমার বউকে এসব কথা বলার সাহস হয় কি করে? ওর জিভ আমি টেনে ছিড়ব। জায়ান রেগে মেগে কক্ষ থেকে বের হতে নেবে তার আগেই আরাবি জায়ানের হাতটা টেনে ধরে ভয়ার্ত গলায় বলে উঠল, প্লিজ যাবেন না, আমি ওকে মেরেছি তো, অনেক মেরেছি, যাবেন না। জায়ান আরাবির হাত সরিয়ে দিয়ে বলে, তো তুমি মেরেছো তো এতে আমি কি করব? সেটা তোমার ভাগের ছিল, তুমি তোমার জন্য লড়েছ। এইবার আমি আমার বউয়ের জন্য করব, বুঝতে পেরেছ? আরাবি জিভ দিয়ে ঠোঁটজোড়া ভিজিয়ে নিল। জায়ানকে বোঝাতে চেষ্টা করলো, শুনুন না, তারা তো চলেই যাবে। আমার মনে হয় না আজ যা মার খেয়েছে এরপর আর কোনো দিন আমি কেন আর কোনো মেয়ের দিকে তাকাবে না। আপনি থামুন, এমনিতেই ফুপি আমায় পছন্দ করেন না বেশি একটা। আপনি এখন এমন করলে কিভাবে কি হবে বলুন তো?
জায়ান যেন আরাবির এমন কথায় কিছু বুঝবে তো দূরের কথা, আরও রেগে গেল। দাঁড়িয়ে থাকা আরাবিকে এক ঝটকায় কোলে তুলে নিল। জায়ানের শক্তপোক্ত হাতের থাবায় আরাবি ব্যথা পেল, তবুও কিছু বলল না। জায়ান আরাবিকে বিছানায় ধপ করে ফেলে দিল। তারপর এক পা ফ্লোরে রেখে আর এক পা বিছানায় ওঠালো। এক হাতে আরাবির কাঁধের পাশে রেখে আর এক হাত দিয়ে আরাবির গাল চেপে ধরল। চিবিয়ে চিবিয়ে বলে উঠল, কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার। বউটা তুমি আমার, বিয়ে করেছে আমি তোমাকে, অন্য কেউ করেনি যে অন্যের কথা ভেবে আমি আমার বউয়ের সাথে হওয়া অন্যায় দেখেও মুখ বুজে সহ্য করে নেব। আমি জায়ান সাকওয়াত, কথাটা ভুলে যেও না। কথাগুলো বলেই জায়ান উঠে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। আরাবি দ্রুত উঠে দাঁড়ালো, ছুটে গেল জায়ানের কাছে। যে করেই হোক এই পাগলকে থামাতে হবে, না হলে ভয়ঙ্কর প্রলয় এসে যাবে। আরাবি এবার জায়ানকে জাপটে ধরল, একেবারে সাপের মতো দুই হাতে পেঁচিয়ে ধরল। এদিকে আরাবি এমন করায় হতভম্ব জায়ান শান্তভাবেই দাঁড়িয়ে রইল। আরাবি দেখল জায়ান এখন ওকে জড়িয়ে ধরছে না, তাই নিজেই আবার জায়ানের হাত দুটো টেনে ওর কোমরে রাখল। জায়ানের গলা জড়িয়ে ধরল, তাও বেশ বেগ পেতে হয়েছে আরাবির, কারণ জায়ান অনেক লম্বা। আরাবি পা উঁচিয়ে জায়ানের গলা জড়িয়ে ধরেছে, তাও বেশ কষ্ট হচ্ছে। জায়ান তখনও নির্বিকার, সহ্য করতে না পেরে আরাবি বলে, আমি দাঁড়াতে পারছি না, দেখছেন না? আপনি এত লম্বা, আমি কি আপনাকে ধরতে পারি? ওপরে তুলুন আমায়। ভ্রু কুচকালো জায়ান আরাবির কথায়। মেয়েটার মাথায় চলছে কি, কি করতে চাইছে এই মেয়ে? এর মাঝে আবার আরাবির কণ্ঠ। কি হলো, তুলুন। জায়ান আরাবির কোমরে এক হাতে আঁকড়ে ধরেই ওকে ওপরে তুলে নিল। আরাবি দাঁত বের করে হাসি দিল। জায়ান ভ্রু কুচকে বলে, কি করতে চাইছো তুমি? আরাবি হি হি করে হেসে বলল। আপনাকে সিডিউস করছি। জায়ান হাঁ হয়ে রইল আরাবির কথায়। যে মেয়েকে আদরের সময় বলে কয়েও একটা চুমু দেওয়াতে পারে না, আর সে কিনা আজ ওকে সিডিউস করছে। জায়ান ঠোঁট কামড়ে ধরে মুখ অন্য পাশে ফিরিয়ে নিল, তারপর শব্দ করে হেসে দিল। আরাবি ঠোঁট ফুলালো জায়ানকে হাসতে দেখে, রেগে বলে, হাসছেন কেন? হ্যাঁ, এখানে হাসার কি আছে? জায়ান হাসি থামালো। আরাবির কোমর টেনে ওকে আর একটু ওপরে উঠিয়ে নিয়ে বলে, সেডিউস বুঝি এভাবে করতে হয়? তাহলে কিভাবে ধরে? আমি কিভাবে করি তোমাকে রাতে? জায়ানের এমন একটা কথা বলবে ভাবতেই পারেনি আরাবি। লজ্জায় মুখশ্রীর রক্তিমাবা ধারণ করলো। জায়ানের ঘাড়ে খামচা দিয়ে বলল, ছি, অসভ্য। ঠিক হ্যাঁ, সেডিউস কিভাবে করতে হয় বললাম। লাগবে না সিডিউস করা, ছাড়ুন আমায়। আরাবি মোচড়ামুচড়ি শুরু করলো। জায়ান ছাড়ল না, আরও শক্ত করে ধরল। আরাবির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, সেডিউস করতে এসেছো, এখন তো সেটা না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না। জায়ানের ফিসফিসানো কথাগুলো শুনে পুরো শরীর মৃদু কেঁপে উঠল। লজ্জায় হাঁসফাঁস করে উঠল আরাবি। নিজের করা ট্রিকে যে নিজেই এভাবে ফেসে যাবে ভাবতেও পারেনি আরাবি। আরাবির মাথা নিচু করে করুণ গলায় বলে, ছাড়ুন না। হুম, ছাড়বো না। আচ্ছা, আর করবো না তো। চুমু চাই আমার। চোখে মুখে লজ্জার আস্তরণে ঢেকে গেল আরাবির। নিজের জালে নিজেই যেন জড়িয়ে গেল মেয়েটা। জায়ানের চোখে মুখে ফুটে উঠেছে নিদারুণ একরাশ মুগ্ধতা তার প্রেয়সীর জন্য, যেন প্রেয়সীর ঠোঁটের সিক্ত চুমুর জন্যই অপেক্ষা করছিল। সেইভাবে আরাবিকে ধরে রাখল। আরাবি সময় নিল, চোখ বুঝল, ধীরে এগিয়ে নিল ঠোঁটটা জায়ানের ঠোঁটের কাছে। তবে ওকে আর কিছুই করতে হলো না। পর মুহূর্তেই জায়ানের নরম গরম ঠোঁটের প্রগাঢ় স্পর্শ অনুভব করলো নিজের ঠোঁটের ভাঁজে। ভালোবাসাময় উষ্ণ ছোঁয়া দিতে ব্যস্ত জায়ান। উন্মাদ হয়ে যায় ছেলেটা আরাবি কাছে আসলেই। থরথর করে কাঁপতে থাকা আরাবির ছোট্ট শরীরটা জায়ান ভালোভাবে আগলে নিল, যত্ন করে রাখলো নিজের বক্ষের মাঝে, যেন মেয়েটা একটুখানি ব্যথা না পায়। বেশ সময় নিয়ে ছাড়ল জায়ান আরাবিকে। জায়ানের গরম নিঃশ্বাসগুলো আরাবির নত করে রাখা রক্তিম মুখশ্রীতে আছড়ে পড়ছে। জায়ান ধীরে বলে, এত নরম শরীর, পুরো তুলোর মতো, ধরতেও পারে না ঠিক মতো, ধরলেই মনে হয় এই বুঝি ব্যথা পেলে। হাসলো আরাবি, লাজুক হাসি। জায়ান আবার বলে, কি আছে তোমার মাঝে? জবাব নেই আরাবির।
জায়ানের হাত আরাবির গালে আদুরে স্পর্শ করলো। বলো না কি আছে। জানি না। আরাবির কম্পিত কণ্ঠস্বর। কেন জানো না? কেন তোমার কাছে এলেই আমি এলোমেলো হয়ে যাই? আরাবি, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না। অফিসে আমি যাই ঠিকই, তবে মন তোমার কাছে সবসময় পড়ে থাকে। আমার কি হবে আরাবি? তুমি তো আমাকে পাগল বানিয়ে ছাড়লে। লোকে এখন আমাকে পাগল বলবে, বলবে বউয়ের প্রেমে পড়ে জায়ান সাকত পাগল হয়ে গিয়েছে। জায়ানের এমন কথা শুনে আরাবি খিলখিল করে হেসে দিল। জায়ান চেয়ে চেয়ে দেখলো প্রাণপ্রিয়া সেই মন খোলা হাসি। এমন একটা মেয়েকে কি কখনো ভালো না বেশে থাকা যায়? কখনো না। সেও পারেনি। ভীষণ ভালোবাসে ও আরাবিকে। এমন একটা মেয়েকে ছাড়া এখন এক মুহূর্তের জন্য শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাবে ওর জন্য। জায়ানকে এমন ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে থাকতে দেখে আরাবি হাসি থামালো। কোমল নরম হাত দ্বারা জায়ানের গাল স্পর্শ করে তার চিকন মেলি কণ্ঠে বলে, কি দেখেন এত? আমার মাঝে কি এমন আছে? কেন এত ভালোবাসেন আমায়? আমি তো আপনার মতো অত সুন্দর না। আরাবির এই কথায় রেগে গেল জায়ান। শক্ত কণ্ঠে বলল, তার মানে তুমি বোঝাতে চাইছো জায়ান সাকোয়াতের পছন্দ ভালো না? আমি সেটা কখন বললাম? আজও। আরাবির অবাক কণ্ঠস্বর। জায়ান ক্ষিপ্ত কণ্ঠে বলে, এই যে তুমি বললে তুমি নাকি সুন্দর না, আমি কি দেখে তোমাকে ভালোবাসলাম? এইটা কেমন কথা আরাবি? আমাকে রাগাও কেন তুমি? তুমি জানো না যে আমি আর যাই হোক তোমার উপর রাগ দেখাতে পারি না? রেগে আমি পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারলেও তোমাকে আমি কিছু বলতে পারি না আরাবি। জায়ানের হৃদয় নিগড়ানো প্রতিটা কথায় আরাবির চোখ ভরে উঠল। ও জাপটে ধরল জায়ানের গলা। ফিসফিস করে জায়ানের কানে কানে বলল, ভালোবাসি, ভালোবাসি আপনাকে, প্রচণ্ড ভালোবাসি আমি। শুনছেন আপনি? আপনার কাঠগোলাপ আপনাকে ভালোবাসে। রকিং চেয়ারে বসে উপন্যাস পড়ছিলেন জিহাদ সাহেব। ঠিক তখনই চা নিয়ে হাজির হলেন লিপি বেগম। স্বামীর হাতে চায়ের কাপ দিয়ে তিনি বিছানায় বসলেন স্বামীর মুখোমুখি হয়ে। জিহাদ সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে স্ত্রীর দিকে চাইলেন। ভ্রু কুঁচকে আসলো তার। সন্ধিহান কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে ফাহিমের মা, কিছু বলবে? লিপি বেগম যেন এই প্রশ্ন শুনে খুশি হলেন। গদগদ হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, অনেক দরকারি কথা এটা। কি কথা বলো? লিপি বেগম খানিক আমতা আমতা করলেন। খানিক ভাবনা চিন্তা করে বলে উঠলেন, সাখাওয়াত বাড়ির ছোট ছেলেকে তো চিনোই। হ্যাঁ ইফতি, কেন? আমাদের মেয়ে ফিহার জন্য ইফতিকে কেমন লাগে তোমার? লিপি বেগমের আচমকা এমন একটা কথা শুনে আশ্চর্য হলেন জিহাদ সাহেব। তবে স্ত্রীর এই প্রস্তাবটা তার কাছে বেশ ভালো লাগলো। ইফতি ছেলেটাকে তারও ভালো লাগে। তিনি বললেন, ভালো, খুব ভালো। তবে বলছিলাম কি, মাত্রই তো আবিরটাকে বিয়ে করে দিলাম। ফিহারটার বিয়ে আরো কদিন পর দিতে চাইছিলাম। লিপি বেগম রেগে গেলেন। তাও বহু কষ্টে নিজেকে দমিয়ে নিয়ে বলে, ফিহাও তো বড় হয়েছে, ছোট নেই আর। মেয়েটার জন্য ভালো জায়গায় বিয়ে দিতে পারলে চিন্তামুক্ত হতাম। আর তাছাড়া সত্যি কথা এটা হলো, আমাদের ফিহা নিজেও ইফতিকে পছন্দ করে। ও নিজেই আমাকে এই কথা বলেছে। তাই তো আমি তোমাকে বলতে এলাম। মেয়ে ইফতিকে পছন্দ করে শুনে আশ্চর্য হলেন জিহাদ সাহেব। অবাক কণ্ঠে বলেন, এ তুমি কি বলছো লিপি? আমি সত্যি কথাই বলছি। এটা জেনেই তো আমি তোমার কাছে জলদি জানাতে আসলাম। জিহাদ সাহেব স্তব্ধ হয়ে কত সময় বসে রইলেন। বেশ খানিক চিন্তা ভাবনা করে বললেন, আচ্ছা ঠিক আছে, মেয়ে যখন পছন্দ করে এখন আর কি ভাই বলবো আমি। ঠিক আছে, কালকে তো শুক্রবার, কালকে না হয় আমরা আবিরদের দাওয়াত করি, তারপর না হয় ওই কথা উঠাই। খুশি হয়ে লিপি বেগম বলেন, ঠিক আছে, তুমি আর ফাহিম সকাল সকাল বাজার করতে চলে যাও, আর এখনই ফোন দাও সাখাওয়াত বাড়ি, দাওয়াত করো তাদের। এই বলে লিপি বেগম চলে গেলেন। জিহাদ সাহেব ফোন লাগালেন নিহান সাহেবের কাছে। প্রথমে কিছুক্ষণ কুশল বিনিময় করে নিলেন। তারপর কাল সপরিবারে তাদের দাওয়াত করলেন। এটা একটা বাবার জন্য ভালো খবর যে এত ভালো একটা পরিবারে আর একটা মেয়েকে তিনি বিয়ে দিতে পারবেন। দু বোন একসাথে থাকবেন। তবে কেন যেন তিনি শান্তি পাচ্ছেন না। আরাবির সময় যেমনটা খুশি হয়ে গিয়েছিলেন, আজ তেমন অনুভূতি হচ্ছে না। মনের মাঝে অজানা একটা ভয় হচ্ছে। মনে হচ্ছে খারাপ কিছু হবে।
কিছু একটা ঘটনা ঘটার পূর্বাভাস পাচ্ছে মন। জায়ানের মুখ থেকে যেন হাসির রেখা সরছে না, আর জায়ানের সেই হাস্যোজ্জ্বল চেহারা দেখে লজ্জায় লাল হয়ে যাচ্ছে আরাবি। কাল রাত যে কীভাবে কথাটা বলে ফেলেছিল ও কে জানে। কাল রাত থেকে লোকটা এইভাবেই ওর দিকে তাকিয়ে, আর সুযোগ পেলে কাছে এসেই বলছে, আবার বলো না আরাবি ভালোবাসি। সাথে তো লোকটার বেফাস কথা আছেই। আরাবি লজ্জায় লাল নীল হয়ে যায়। এই যে খেতে বসেও ওর কানে কানে ফিসফাস করছে, কেমন দেখায় না। সবার সামনে লজ্জায় পড়ছে আরাবি। খেতে খেতেই হঠাৎ মিথিলা বলে উঠল, কি শুরু করলে তোমরা? শ্বশুর শাশুড়ি কাউকে দেখছি মানো না। এভাবে বেহায়াপনার কোনো মানে হয় না তো। মা বাবা কি কোনো শিক্ষা দেয়নি তোমাকে? নাকি তোমার মা বাবাও ও এমন স্বভাবে, লজ্জার শরমহীন? সবাই চমকে উঠল এমন একটা কথায়। আরাবির খারাপ লাগলো। এইভাবে সবার সামনে এসব বলার তো কোনো মানেই হয় না, তাই না? আর বাবা মায়ের কথা তোলায় বেশ রাগ লাগলো আরাবির। শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বেশ শান্ত কণ্ঠে বলে উঠল, মাফ করবেন বাবা মা, আমি এখানে একটু বেয়াদবি করব, কারণ এখানে আমার বাবা মায়ের কথা তোলা হয়েছে। আমি সব সহ্য করতে পারলেও আব্বু আম্মুর নামে কেউ কিছু বললে সহ্য হয় না। সাথী বেগম চোখের ইশারায় সম্মতি দিলেন। নিহান সাহেব কিছুই বললেন না, চুপচাপ খাওয়ায় মনোযোগ দিলেন। আরাবি এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মিথিলার দিকে, গম্ভীর গলায় বলে ওঠে, তা কি যেন বলছিলেন ফুপু শাশুড়ি আম্মা? আমার মা বাবা আমায় ঠিকভাবে শিক্ষা দেয়নি? মিথিলা ভ্রুকুচকে তাকিয়ে। আরাবি আবার বলে, নিজের স্বামীর সাথে কথা বলে নির্লজ্জ হয়ে যায় আমি জানতাম না তো। তাহলে কি আমার এখানে বসা দুই মা, আমার আম্মু, এমনকি আপনিও কি নির্লজ্জ? কারণ আপনারও তো স্বামীর কথা বলতেন। আমি আমার স্বামীর সাথে কথা বলেছি, বুঝছেন? স্বামীর সাথে কোনো পরপুরুষের সাথে না, যে আমি লজ্জায় মরে যাব। তাহলে বলবো আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারেননি, যে কিনা একজন বিবাহিত পুরুষকে সবার সামনে নির্লজ্জের মতো জড়িয়ে ধরতে চায়, আবার অন্যের স্বামীকে ভালোবাসিও বলে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলেছি। পরের বার ভেবে চিন্তে কথা বলবেন। আমি কিন্তু মুখ বুজে সব সহ্য করা মেয়ে নই। আমার সাথে অন্যায় করলে প্রতিবাদ আমি করতে জানি। সাথী আর মিলি বেগমের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মিথিলা তাদেরও এমন লজ্জা দিত সবার সামনে। নতুন নতুন যখন তারা তাদের স্বামীদের সাথে কথা বলতো, আজ শান্তি লাগছে। নিজের পুত্রবধূর প্রতিবাদী রূপ দেখে তাদেরও বেশ ভালো লাগলো। এইদিকে আরাবি বসতে নেবে তার আগেই জায়ানোর হাত টেনে ধরল। সবার উদ্দেশ্যে গম্ভীর গলায় বলে ওঠে, আমরা উপরে যাচ্ছি। জায়ান আরাবিকে নিয়ে চলে গেল। এইদিকে মিথিলা রাগে ফোঁস করছে। রেগে বড় ভাইয়ের উদ্দেশ্যে বলল, দেখলে ভাই, তোমার ছেলের বউ আমায় কিভাবে অপমান করলো? নিহান সাহেব টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, আমার ছেলের বউ যা করেছে আমি মনে করি ঠিক করেছে। তুই নিজেকে পরিবর্তন কর মিথিলা, বিদেশে থাকিস তুই, এতটুকু তো বুঝিস যুগ পরিবর্তন হয়েছে, আর এই যুগে ছেলে মেয়েদের চিন্তাভাবনা আমাদের থেকেও ভিন্ন। নিহান সাহেব উঠে চলে গেলেন। আহানা করুণ কণ্ঠে মায়ের উদ্দেশ্যে বলে, মা ছেড়ে দাও না, কেন এমন করছো? জায়ান তো সুখে আছে, এতেই হবে, এসব বাদ দাও মা। আরাবি রেগে আছে, কথা বলছে না জায়ানের সাথে। জায়ান আদুরেভাবে আরাবিকে বুকে টেনে নিয়ে বলে, কি হলো, কথা বলছো না কেন? আরাবি রেগে বলে, কথা বলবো না। কেন বলবে না? আপনার জন্য সব হয়েছে। আশ্চর্য, আমি কি করলাম? আরাবি জায়ান থেকে নিজেকে ছাড়িয়ে নিল। চোখ ছোট ছোট করে বলে, আপনাকে আমি বারবার বলেছিলাম তখন এমন করবেন না, এমন করবেন না। আপনি আমার কথা শুনলেন না। এখন দেখুন তো সকাল সকাল কি একটা পরিস্থিতি হলো। জায়ান হেসে আরাবির কাছে এসে আরাবির কোমর আঁকড়ে ধরে নিজের কাছে আনলো। আরাবির কপালে আদুরে চুমু খেয়ে নিল। এতে যেন সব রাগ গলে পানি হয়ে গেল আরাবির। জায়ান আরাবির গালে স্পর্শ করে বলে, তখন যদি আমি এমনটা না করতাম, আমার বউটা এই প্রতিবাদী রূপটা আমি কি দেখতে পেতাম? বলো, পেতাম? উফ, আবারও প্রেমে পড়লাম বউ, তোমার ওপর আবারও আমি ঘায়েল হলাম। আরাবি মুচকি হাসলো। জায়ানকে দুই হাতে জড়িয়ে নিয়ে বলে, বেশ কথা জানেন আপনি, আপনি খুব খারাপ, খুব খারাপ আপনি। জায়ান শব্দ করে হাসলো।
জায়ানের শরীর দুলছে হাসির কারণে। আরাবির অপলক তাকিয়ে রইল জায়ানের সেই দিক। জায়ান হাসি থামিয়ে তাকায় আরাবির দিকে। আরাবিকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, কি দেখছো? আরাবি জায়ানের বুকের বাঁ পাশে হাত রেখে বলে, দেখছি আমার সুদর্শন স্বামীকে। একটু পরেই মৃধা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে সাখাবাদ বাড়ির লোকজন। জায়ান গোসল নিচ্ছে, এই ফাঁকে শাড়িটা রুমের মধ্যেই পরে নিচ্ছে আরাবি। চোখে মুখে বিরক্তির ছাপ লেপ্টে আছে মেয়েটার। জায়ান আরাবিকে আজ শাড়ি পরতে বলেছে, তাও নিজে বেছে একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে দিয়েছে। আরাবিও খুশি মনে রাজি হয়ে গিয়েছে। ভালোবাসার মানুষটা যখন যা চায় তখন তাই করতেই ভালো লাগে। কিন্তু এখন আরাবির এত বিরক্ত লাগছে শাড়িটা পরতে। শাড়ির কুচিগুলো কিছুতেই ঠিক করতে পারছে না মেয়েটা। ঠিক সেই মুহূর্তে একজোড়া হাত এসে স্পর্শ করলো ও শাড়ির কুচিগুলো সুন্দরভাবে ভাজে ভাজে গুছিয়ে নিয়ে হাতে দিল আরাবির। আরাবির চোখে মুখে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আরাবির দিকে। লজ্জা পেল আরাবি, জায়ানের কাছ থেকে সরে গিয়ে শাড়ির কুচিগুলো গুজে নিল। পেছন থেকে জায়ানের বিরক্ত ভরা কণ্ঠ শোনা গেল, আহা, দেখছিলাম তো আমি। আরাবি মুচকি হেসে বলল, পরে দেখিয়েন, আমি এখনো পুরো তৈরি হইনি, হিজাব বাঁধা বাকি আছে। তো পরে আসো, আগে আমি দেখিনি, তারপর। বাচ্চাদের মতো আবদার জায়ানের। আরাবি শাড়ির আঁচল ঠিক করে নিয়ে হিজাব বাঁধায় মনোযোগ দিল। মানে জায়ানের কথাকে পুরোপুরি ইগনোর করলো আরাবি। জায়ান গম্ভীর কণ্ঠে বলল, ইগনোর করা হচ্ছে বুঝি? আরাবি হিজাবে পিন গাচ্ছিল, সেইভাবেই বলে উঠল, এখানে ইগনোর করার কি আছে? সবাই রেডি হয়ে গেছে বোধহয়, আমিই লেট। জায়ানে সে পেছন থেকে আরাবিকে জড়িয়ে ধরল। হকচকিয়ে গেল আরাবি, অবাক হয়ে বলে, আরে কি করছেন, ছাড়েন তো। এত ছাড়ন কেন করো বলো তো? রাতেও তোমাকে কত ভুলিয়ে ভালিয়ে কাছে আনা লাগে। আরাবি লজ্জায় হতভম্ব। জায়ানকে ঠেলে সরিয়ে দিল তৎক্ষণাৎ। বিড়বিড়িয়ে বলল, অসভ্য, অসভ্য, চরম অসভ্য। জায়ান প্যান্টের পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়ালো। নির্বিকার ভঙ্গিতে বলল, অসভ্য হয়েছি কার জন্য? তোমার জন্য। সো এখন এসব তোমাকে সহ্য করতেই হবে, কিছুই করার নেই। আরাবি আর কিছুই বলল না। সে জানে এই ঠোঁটকাটা লোকটাকে থামানো কারো পক্ষে সম্ভব না, তাই অহেতুক কথা বাড়ালো না। আরাবি ঠোঁটে হালকা রঙের লিপস্টিক লাগিয়ে বলল, চলুন, আমি রেডি। জায়ান এসে আরাবির হাত মুঠোয় পুড়ে নিল, তারপর বেরিয়ে পড়ল রুম থেকে। নিচে এসে দেখে সবাই তৈরি। জায়ান বলে উঠল, চলো যাওয়া যাক। সাথী বেগম বললেন, দাঁড়া বাবা, জিসনান তো এখনো এলো না। জায়ান ভ্রু কুচকালো, রাগী স্বরে বলে, ওকে কে নেবে? ওকে কি আমি যেতে বলেছি? জায়ানের মুখে এমন একটা কথা শুনে বেশ অপমান বোধ করল মিথিলা। আরাবির দিকে রাগী চোখে তাকালো। উনি মানেন যে এখানে আরাবি কিছু একটা করেছে। মিথিলা বলেন, আমার সাথে এসেছে জিশান, ওকে এইভাবে অপমান করা মানে আমাকেও অপমান করা। জিশান না গেলে আমি অথবা আহানা কেউ যাব না ভাইয়া। এই আহানা চল উপরে। এমনিতেও এই মেয়ের বাবার বাড়ি যাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না আমার। সে তো ভাইয়া এত করে বলেছে তাই না করতে পারিনি। জায়ান কিছু বলতে নেবে তার আগেই আরাবি জায়ানের হাত ধরে থামিয়ে দিল। মাথা দুলিয়ে না করলো কিছু বলার জন্য। নিহান সাহেব বললেন, আহা মিথিলা, ছেড়ে দে তো, ওর কথায় রাগ করিস না। মিথিলা নাক ফুলিয়ে অন্যদিকে তাকালো। এমন সময় নেমে আসলো জিসান। ওর অবস্থা দেখে সবাই অবাক। হাতে ব্যান্ডেজ করা, আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আরাবির অনেক হাসি পেল জিসানকে দেখে। অনেক কষ্টে নিজেকে সামলে নিল নিজেকেও। এইদিকে কাল থেকে রুম থেকে বের হচ্ছিল না জিসান, তাই ওর এই অবস্থা কেউ দেখেনি। মিথিলা দৌড়ে আসলো জিসানের কাছে, অস্থির হয়ে বললেন, জিশান বাবা, কি হয়েছে তোর? এগুলো কিভাবে হলো? জিসান আমতামতা করলো, তাও কোনো রকম বলল না। কাকিমা, বাথরুমে পড়ে গিয়েছিলাম কাল, তাই সামান্য ব্যথা পেয়েছি। এটা সামান্য মনে হয় তোর? ইস, কতটা ব্যথা পেয়েছিস! তোর মা আর বাবা জানলে আমি কি জবাব দিব বলতো? তারা তো আমায় ভরসাতেই তোকে এখানে পাঠিয়েছে। চিন্তা করো না তো তুমি, আমি ঠিক আছি। মিহান সাহেব বলেন, জিসান,
ভালো ডাক্তারের কাছে নিয়ে যাই তোমায়, চলো। তার দরকার নেই ছোট মামা, আমি ঠিক আছি, হালকা ব্যথা পেয়েছি। জিসানের নাকচ শুনে নিহান সাহেব বলেন, তা বললে হবে না বাবা, একটু চেক আপ করিয়ে নিয়ে আসি, চলো। না বড় মামা, তার দরকার নেই, আমি ঠিক আছি। আপনারা চান ভাবিদের বাড়িতে, আমি এখানেই থাকবো। এই অবস্থায় সেখানে যাওয়া ঠিক হবে না। মিথিলা জিসান যাবে না শুনে বলেন, তুই না গেলে আমিও যাব না। তুই একা একা এখানে কিভাবে থাকবি বলতো? আহ কাকিমা, যাও তো তুমি, আমি ঠিক আছি। এমনিতে আমি বাড়ি থাকবো না, একটু পর আমি এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বের হব। যাও তুমি। অবশেষে জিসানের কথাই সবাই মেনে নিল। জায়ান তো অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছে শুধু আরবির জন্য। মেয়েটা তাকে পেছন থেকে খামচে ধরে আছে। অবশেষে সবাই রওনা হলো। বৃদ্ধা বাড়িতে আজ আলিফাও এসেছে। ফাহিম আর জিহাদ সাহেব ওকে আসতে বলেছেন। আলিফাকে তারা নিজের মেয়ের মতোই ভালোবাসেন। আরবি আসবে শুনে ওকেও আসতে বলেছেন তারা। আলিফা টেবিলে পানির জগ ভরে এনে রাখলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। লিপি বেগম শরবত বানাচ্ছিলেন। তিনি বলেন, আলিফা, যা তো দরজাটা খোল, তারা বোধহয় এসে পড়েছে। আলিফা লিপি বেগমের কথা মতো দরজা খুলতে চলে গেল। দরজা খুলেই দেখল সাখাবাদ বাড়ির সবাই হাজির। আলিফা সবাইকে সালাম জানালো। তারপর সরে গিয়ে সবাই ঘরের ভেতরে প্রবেশ করার জায়গা করে দিল। ইফতি ঢুকতে নিয়েই আলিফা ওর সাথে চোখাচোখি হয়ে গেল। ইফতি সুযোগ বুঝে আলিফাকে চোখ মেরে দিল। আলিফা হাঁ করে রইল অবাক হয়ে। এতগুলো মানুষের সামনে কিভাবে এরকম করতে পারলো লোকটা? কেউ দেখলে কি ভাবতো? আলিফা বিড়বিড় করল, অসভ্য কোথাকার। জিহাদ সাহেব আর ফাহিম সবাইকে সাদরে গ্রহণ করতে বললেন। কুশল বিনিময় হলো সবার সাথে। আরবি গিয়েই বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল, লেপ্টে রইল বাবার বুকে। তো এই বাবাকে ছেড়ে আবার ফাহিমের বুকে গিয়ে লেপ্টে পড়ে। না চাইতেও চোখের কোণা ভিজে উঠেছে মেয়েটার। মনে হয় কতদিন দেখে না বাবা ভাইকে, কিন্তু কিছু করার নেই, মেয়েদের ভাগ্যই এমন। ফাহিম বুঝিয়ে শুনিয়ে বোনকে জায়ানের পাশে বসিয়েছে। আরবিকে জায়ানের কাছে বসাতে গিয়ে চোখ যায় নূরের দিকে। মেয়েটা মাথা নিচু করে বসে আছে। কোচিংয়ে সেই দিনের ঘটনার পর থেকে মেয়েটা ভুলেও ওর দিকে তাকায় না। শুধু পড়া বোঝানোর সময় যা একটু চোখাচোখি হয়, তাও নূর সর্বোচ্চ চেষ্টা করে ফাহিমকে এড়িয়ে চলার জন্য। ফাহিম ভাবলো একবার নূরের সাথে কথা বলবে। মেয়েটা কি রাগ করলো? কিন্তু ও যা বলেছে নূরের ভালোর জন্যই বলেছে। এইদিকে আলিফার সাথে কথা বলার জন্য পেট ফেটে যাচ্ছে আরবির। কালকের ঘটনা আলিফাকে না বলতে পারলে ওর হবেই না। আরবি জায়ানের কানে ফিসফিস করে বলে, কালকে যে আমি এত সাহসী একটা কাজ করলাম, সেটা আলিফাকে না বলতে পারলে আমার পেটের ভাত হজম হবে না। আমি একটু চাই। জায়ান অদ্ভুত দৃষ্টিতে তাকালো। আরবির এমন বাচ্চামো কথা শুনে কি বলবে ভেবে পেল না, তাই সম্মতি দিয়ে দিল আরবিকে। আরবি সম্মতি পেয়ে উঠে চলে গেল আলিফার কাছে। আলিফার হাত ধরে টেনে নিয়ে নিজের রুমে নিয়ে গেল। দুই বান্ধবী ছুটিয়ে কথা বলবে এখন। বিরক্তকর মুড নিয়ে বসে আছে জায়ান। সে কখন গিয়েছে মেয়েটা, এখনও আসার নামগন্ধ নেই। শেষে টিকতে না পেরে ফোন কল আসার কথা বলে সেইখানে বসার ঘর থেকে সরে আসে জায়ান। বিন্দুমাত্র এইদিকে সেদিকে না তাকিয়ে ডিরেক্ট আরবির রুমের দিকে অগ্রসর হয়। রুমের দরজা ভিড়ানো। জায়ান দরজায় দুইবার টোকা দিয়ে গলা খাকারি দিল। এইদিকে দু বান্ধবী কথার মাঝে ব্যাঘাত ঘটায় চমকে ওঠে ওরা। গলা খাকারি দেওয়ার আওয়াজ শুনে আরবি বুঝতে পারে লোকটা তার স্বামী ছাড়া আর কেউ না। আলিফা বুঝতে পেরে থুষ্টু হাসলো। কাঁধ দিয়ে আরবির কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, ওহো, ভাইয়া বুঝি তোকে এতক্ষণ যাব না দেখতে পেয়ে পাগল হয়ে গিয়েছে। ইস, কি ভালোবাসে গো। লজ্জা পেল আরবি, বলল, কি যে বলিস না তুই, হয়তো তার কিছু লাগবে এই জন্য এসেছে। হ্যাঁ হ্যাঁ, লাগবেই তো, তোকে লাগবে। বুঝি বুঝি, সবই বুঝি। থাক তুই, আমি যাচ্ছি। থাক তুই, আমি যাচ্ছি। তোদের মাঝে কাবাব মে হাত দিয়ে হতে চাইছি না। আলিফা গিয়ে দরজা খুলে দিল। জায়ান গেটের সামনে দাঁড়িয়ে। আলিফা দুষ্টু হেসে বলে, কি ভাইয়া, বউ ছাড়া বুঝি চলে না? জায়ান আলিফার কথায় বাঁকা হেসে বলে, একটা মাত্র বউ আমার, তাকে ছাড়া চলবে কীভাবে বলো? আলিফা হেসে দিল। তারপর বিনা বাক্যে বেরিয়ে গেল।
আলিফা যেতেই জায়ান আরাবির কক্ষে প্রবেশ করে দরজা আটকে আরাবির কাছে এসে দাঁড়ায়। আরাবি জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? তোমাকে লাগবে। জায়ানের সোজাসাপটা জবাবে লজ্জা পেল আরাবি। রিনরিনে কণ্ঠে বলে, কি যে বলেন না আপনি, চলুন বাইরে যাই, সবাই অপেক্ষা করছে। আরাবি জায়ানের হাত ধরে যেতে নিতেই জায়ান উল্টো আরাবিকে টেনে নিজের বাহু ডোরে নিয়ে আসে। আরাবি হকচকিয়ে যায়, হাত রাখে জায়ানের বুকে। আরাবি নিচু গলায় বলে, কি করছেন? জায়ান নরম হাতে আরাবির কানের পিঠে চুল গুজে দিল। তারপর আরাবির কানের কাছে মুখটা এগিয়ে নিল। জায়ানের গরম নিঃশ্বাসগুলো আরাবির কানে এসে লাগছে, যা আরাবির ভিতরে তোলপাড় শুরু করে দিয়েছে। শিহরণ জায়গায় মনে। জায়ান চুমু খেলো আরাবির কানের লতিতে। চোখ বন্ধ করে নিল আরাবি। খামচে ধরল জায়ানের বুকের কাছের অংশ। জায়ান ফিসফিস করে বলে, তুমি জানো না, তোমাকে ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। শুক্রবারেই শুধু পুরোটা দিন আর রাত তোমাকে কাছে পাই, নাহলে তো অফিস থাকে। এই শুক্রবারে তুমি আমার চোখের আলো হতে পারবে না, একটুও না। ঢোক গেল আরাবি। মৃদু স্বরে বলে, এমন করছেন কেন? ছাড়ুন না, আজ তো বেড়াতে এসেছি। জায়ান আরও শক্ত করে ধরল আরাবির কোমর। তারপর আরাবির চোখে চোখ রেখে বলে, কোনো ছাড়াছাড়ি হবে না, আমার এখন একটা উষ্ণ চুমু চাই। সো চুপচাপ দাঁড়াও, আমি এখন চুমু খাবো। আরাবি আবারও কিছু বলতে নেবে তার আগেই জায়ান আরাবির অধরে অধর মিলিয়ে দিল। মৃদু কম্পিত হলো আরাবির ছোট্ট দেহটা। আরও মিশে যেতে চাইল জায়ানের প্রশস্ত বুকটায়। জায়ানও বুঝতে পেরে হাগলে নিল অর্ধাঙ্গিনীকে নিজের বুকের মাঝে। জিহাদ সাহেব উসকুস করছেন নিহান সাহেবের পাশে বসে। ব্যাপারটা বেশ লক্ষ্য করেছেন নিহান সাহেব। মূলত নিহান সাহেব, জিহাদ সাহেব আর মিহান সাহেব বাগানে এসেছেন কথাবার্তা বলার জন্য। বুড়ো মানুষ তারা, ইয়াং জেনারেশনের মাঝে বসে আর কি করবেন তারা। কিন্তু জিহাদ সাহেব কেমন করতে দেখে নিহান সাহেব আর না পেরে প্রশ্ন করেই ফেললেন, কি হয়েছে ভাই সাহেব, কিছু বলবেন আপনি? অনেকক্ষণ যাবৎ দেখছি ব্যাপারটা কিছু বলার হলে বলে ফেলো নির্দ্বিধায়। জিহাদ সাহেব যেন হেতে যেন আস্থা পেলেন। মনে মনে নিজেকে পুরোদমে তৈরি করে বলে উঠলেন, আসলে কিভাবে যে বলবো কথাটা ভেবে পাচ্ছিলাম না। না জানি আপনারা কি মনে করেন এই ভয়ে। মিহান সাহেব মুচকে এসে বলেন, আপনি বলুন, আমরা কেউ কিছু মনে করব না। জিহাদ সাহেব রুমালের সাহায্যে কপালের ঘামটুকু মুছে নিলেন। টেবিলের থেকে গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি পান করে নিলেন। তারপর বলেন, আসলে মিহান ভাইয়ের ছেলে ইফতিকে আমার বেশ ভালোই লাগে। ছেলেটা অনেক ভালো। প্রতিটা মেয়ের বাবাই এমন একজন ছেলেকে তার মেয়ের জামা হিসেবে চান, আর সেই কাতারে আমিও একজন। আপনাদের ছেলে ইফতিকে আমি আমার ছোট মেয়ে ফিয়ার জন্য পছন্দ হয়েছে। এভাবে নিজের বিয়ের কথা বলাটা ভালো দেখায় না, কিন্তু কিছু করার নেই ভাই, ক্ষমা করবেন আমায়। মিহান সাহেব চুপ করে রইলেন। কি বলবেন ভেবে পেলেন না। ফিহাকে তার একটুও ভালো লাগে না, মেয়েটার চলাফেরাও একটুও ভালো না। কিন্তু এইভাবে কারোর মুখের উপরে না বললে কেমন একটা দেখাবে না? সেখানে আবার মানুষটা যদি হয় তাদেরই কাছের মানুষ। আর এমনিতেও কিছু বলার কথা বললে মূলত এইখানে তিনি কিছু বলতেও চান না। যেখানে বড় ভাই আছেন তিনি আর কী বা বলবেন। বড় ভাই যা বলবেন তাই তিনি মেনে নেবেন। সম্পূর্ণ ব্যাপারটা বড় ভাইয়ের ওপর ছেড়ে দিলেন তিনি। মুখে কুলু পেটে বসে রইলেন। এইদিকে জিহাদ সাহেব মাথা নিচু করে বসে রইলেন। তার কেমন যেন লজ্জা লাগছে এইভাবে নিজেই নিজের মেয়ের বিয়ের কথা তোলায়। নিহান সাহেব সবটাই পর্যবেক্ষণ করলেন। অতঃপর জিহাদ সাহেবের কাঁধে ভরসার হাত রেখে মুচকি হেসে বললেন, লজ্জা পাওয়ার কিছুই নেই এখানে ভাই সাহেব। আরবিমাকে যেমন আমার পছন্দ হওয়ার, আমি নির্দ্বিধায় আপনার কাছে এসেছি আপনার মেয়ের হাত চাইতে। আপনিও তাই করেছেন। পার্থক্য আপনি আপনার মেয়ের জন্য করেছেন, আমি আমার ছেলের জন্য। এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই। নিহান থামলেন, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আবার বলেন, তবে ভাই আমি আপনাকে তো এখনই উত্তরটা দিতে পারছি না। আমার পুরো পরিবারের সাথে কথা বলতে হবে, আর সবচেয়ে বড় কথা ইফতির মতামত নিতে হবে, যেমনটা আপনি নিয়েছিলেন আরবির থেকে। কি বলেন ভাই? জিহাদ সাহেব নিহান সাহেবের প্রতিটা কথায় মুগ্ধ হলেন। এমন একটা ফ্যামিলিতে নিজের মেয়েকে বিয়ে দিতে পেরে শতকোটিবার ধন্যবাদ জানালেন রবের দরবারে। তিনি বলেন,
অবশ্যই ভাই সাহেব, ছেলে মেয়েদের মতামত হলো বড়। ইপ্তি বাবা যদি রাজি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর রাজি না হলে এতে আমার কোনো কষ্ট নেই, কারণ জোড়া করে কোনো সম্পর্ক হয় না, এতে কেউ সুখী হয় না। হ্যাঁ, যা বলছেন ভাই। এইভাবেই তারা কথাবার্তা বলতে লাগলো। এমন সময় চা নিয়ে আসলো আলিফা। তাদের তিনজনের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে চলে গেল। মিহান সাহেব তাকিয়ে রইলেন আলিফার দিকে, মনে মনে বলেন, আমি জানি আমার ছেলে ফিহাকে বিয়ে করতে রাজি হবে না। ও না বললে ভাইও জিহাদ সাহেবকে মানা করে দেবে। এই বিষয়টা শেষ হলেই আমি আলিফার বাড়িতে যাব, ইপ্তির জন্যে আলিফার হাত চাইতে। মেয়েটাকে আমার বেশ লাগে, কি সুন্দর সুশীল আর ভদ্র মেয়েটা। ছেলে আমার রাজি না হলেও সমস্যা নেই, ওর কানে টেনে নিয়ে গিয়ে হলেও আমি এই বিয়েতে রাজি করাবো। তাও আলিফা মেয়েটাই আমার পুত্রবধূ হবে, সিদ্ধান্ত ফাইলা। মনে মনে কথাগুলো বলে মুচকি হাসলেন মিহান সাহেব। লিপি বেগমের কথা অনুযায়ী বাগানে গল্পরত জিহাদ সাহেব, নিহান সাহেব আর মিহান সাহেবকে চা দিতে গিয়েছিল আলিফা। সেখানে গিয়ে যা শুনল, স্তব্ধ হয়ে যায় আলিফা। ইফতি আর ফিহার বিয়ে নিয়ে চলার সমস্ত কথা শুনে নেয় আলিফা। কোনো রকম নিজেকে শক্ত করে তাদের চা দিয়ে সেখান থেকে চলে আসে আলিফা। সোজা ওয়াশরুমে এসে পড়ে ও। ওয়াশরুমে দাঁড়িয়ে নিস্তব্ধে কাঁদছে আলিফা। কিভাবে সহ্য করবে ও এসব? ইফতিকে তো ও নিজেও ভালোবাসে, কিন্তু নিজের মনের মধ্যে সদ্য ফোটা ভালোবাসার পদ্মফুলটা যে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ভাবেনি আলিফা। অনেকক্ষণ সেইভাবেই কাঁদল আলিফা। অতঃপর কান্নার রেশ কমে আসতেই চোখে মুখে জল ছিটিয়ে নিল ও। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, দূরে থাকতে হবে আপনার থেকে, অনেক দূরে। হবে না, কোনো দিন আমাদের মিল হবে না ইপ্তি। তাই আপনি আমার মনের কথা জানার আগেই আমি দূরে সরে যাব আপনার থেকে। আমি জানি আপনি আমার মনের কথা জানলে কোনো দিনও বিয়েতে রাজি হবেন না। আর আপনি রাজি না হলে আরাবির উপর সব দোষ দিবে, ওর মা আর বোন। আর আমি চাই না আমার কারণে আমার বোনের মতন বান্ধবীর জীবনে অশান্তি হোক। দূরে চলে যাব আমি।